প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওয়াহিদুর রহমান। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরব এমসিকিউ এর সম্পূর্ণ ব্যাখ্যা সহ উত্তর এবং এসিকিউ এর মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এছাড়াও বড় প্রশ্নগুলির ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলোকে তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং প্রশ্নটি কেমন রয়েছে তাও তোমাদের একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব, প্রশ্নগুলো দেখে নেব এবং তার উত্তর ব্যাখ্যা সহ জেনে নেব। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ। ঠিক আছে, তারপরে দেখো যে প্রশ্নটি রয়েছে, তো ঠান্ডা লড়াই সম্পর্কে তোমাদের একটু বলে রাখি। ঠান্ডা লড়াই শুরু হয় 1945 সালে এবং শেষ হয় 1991 সালে। ঠিক আছে, এটা তোমাদের তথ্য দিলাম। তারপরে দেখো, ওয়ারাস ওয়ারাস চুক্তি গঠিত হয় ড্যাশের উদ্যোগে। ওয়ারাস চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। এটি ছিল পশ্চিমী সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট সোভিয়েত রাশিয়ার উদ্যোগে গঠিত হয় এবং এটি গঠিত হয় 1955 সালে। সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর অবস্থিত সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডু। অপশন ডি সঠিক উত্তর। তোমাদের প্রত্যেকটা ব্যাখ্যা সহ বলবো, কারণ পরবর্তীতে তোমাদের প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তোমার উত্তরটাও তোমরা জেনে যাবে। তো সার্ক গঠিত হয় 1985 সালে 60টি সদস্য রাষ্ট্র নিয়ে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8টি। ঠিক আছে, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায়, আর সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তারপরে দেখো, দ্বিমেরু রাজনীতির অবসান ঘটে 1991 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। অপশন সি সঠিক উত্তর। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে। অপশন সি উত্তর। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নাগরিক সভা বলা হয় বিশ্বের বৃহত্তম নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে। সাধারণ সভাকে বিশ্বের বৃহত্তম নাগরিক সভা, অর্ধ আইনসভা। ঠিক আছে, সাধারণ সভাকে বিশ্ববিবেকে কণ্ঠস্বর বলেছেন অস্টিন। ঠিক আছে, আর ইউএনওর একটা গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে সাধারণ সভা। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54টি। এখানে অপশন ডি আছে। তো অর্থনৈতিক সামাজিক পরিষদের গুরুত্বপূর্ণ 14টি এজেন্সি আছে। তার মধ্যে আছে IMF, WTO, ইউনিসেফ, ইউনেস্কো। ঠিক আছে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান ড্যাশ নামে পরিচিত। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান সনদ নামে পরিচিত। তো তোমরা জানো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারা সংখ্যা হচ্ছে 111টি, অধ্যায়ের সংখ্যা হচ্ছে 19টি। সম্মিলিত জাতিপুঞ্জে প্রথম 1 নম্বর ধারায় 4টি নীতির কথা বলা হচ্ছে, 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে এবং 7টি দ্বিতীয় নং ধারায়, ঠিক আছে, 7টি নীতিসমূহের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। রাজ্যসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। ঠিক আছে, তো তোমরা রাজ্যসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ 6 বছর। অপশন ডি সঠিক উত্তর। তারপর দেখো যে প্রশ্নটি আছে, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। অপশন বি। আর সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
আর সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়, ঠিক আছে, সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট যে কোনো বিচার বিভাগে বিচারপতিদের বয়সের কোনো শর্ত নেই, ঠিক আছে। সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের বিচারপতি হতে গেলে বয়সের কোনো শর্ত নেই, তাই এদের কোনোটি নয়, অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে। লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন পিএন ভগবতী। পিএন ভগবতী লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন। আমরা জানি লোক আদালত যাত্রা শুরু হয় গুজরাটের জুনাগড় রাজ্যে 1982 সালে, এবং প্রথম লোক আদালত স্থাপিত হয়, সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 সালে দিল্লি, এবং পশ্চিমবঙ্গের লোক আদালত প্রতিষ্ঠিত হয় 1987 সালে। খুব ভালোভাবে মনে রাখবে, প্রত্যেকটা কথা আমি বলছি আর ডিটেলসে বলছি, তোমরা মনে রাখলে পরে তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। পরের প্রশ্ন দেখো, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 31 জন। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 31, অপশন বি উত্তর হবে। বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা, বর্তমানে ভারতে 28টি অঙ্গরাজ্য আছে, তার মধ্যে 25টি হাইকোর্ট অবস্থিত, ঠিক আছে। একাধিক রাজ্য নিয়ে এক একটা হাইকোর্ট গঠিত হতে পারে, যেমন কলকাতা হাইকোর্টের এলাকা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত, ঠিক আছে। তো 28টি অঙ্গরাজ্যে 25টি হাইকোর্ট রয়েছে। তারপরে দেখো, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান, তোমাদের বলে রাখি এই ধরনের প্রশ্ন তোমাদের খুব কনফিউজ প্রশ্ন এগুলো। তোমাদের প্রশাসনিক প্রধান বললে হবে সভাধিপতি, ঠিক আছে। আর জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক বললে হবে ডিএম। তো এটা মাথায় রেখে দিও, আধিকারিক ডিএম, প্রশাসনিক প্রধান সভাধিপতি। যদি কখনো সভাধিপতি অপশনই না থাকে তখন তোমাদের ডিএম বা জেলা শাসক হবে। পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর। পৌরসভার প্রধানকে বলা হয় চেয়ারম্যান, আর পৌরসভার নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলর, অপশন সি উত্তর হবে। গ্রামসভার বার্ষিক সভা আহ্বান করা হয় ডিসেম্বর মাসে। গ্রামসভার বার্ষিক সভা আহ্বান করা হয় ডিসেম্বর মাসে। তারপরে দেখো, পার্লামেন্ট হলো খেলার বিষয়, কথা বলেছেন বেনিটো মুসোলিনি। পার্লামেন্ট হলো খেলার বিষয়, কথা বলেছেন বেনিটো মুসোলিনি। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা বলেছেন লর্ড অ্যাক্টন। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা বলেছেন লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, বর্তমানে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা 144টি। ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষের নাম কমন সভা। ব্রিটিশ আইনসভার উচ্চকক্ষ হচ্ছে লর্ড সভা, আর নিম্নকক্ষ হচ্ছে কমন সভা। ব্রিটিশ পার্লামেন্টকে বা ব্রিটিশ আইনসভাকে বলা হয় আইনসভার জননী, ঠিক আছে। ব্রিটিশ আইনসভা দুইটো কক্ষ নিয়ে গঠিত, উচ্চকক্ষ লর্ড সভা, নিম্নকক্ষ হচ্ছে কমন সভা। সঠিক উত্তর অপশন সি কমন সভা। স্পিড অফ দ্য লজ গ্রন্থটির লেখক হচ্ছে মন্তেস্কু। এটি 1848 প্রকাশিত হয় এই গ্রন্থটি। তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাও হচ্ছেন মন্তেস্কু। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ 24টি এমসিকিউ এর ব্যাখ্যা সহ উত্তর দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন টাচ করে রাখো। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ বলবো, এবং তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি ইন্ডিকেট করে দেবো। তো চলো দেখে নেওয়া যাক এসিকিউ প্রশ্নোত্তরগুলো। এসিকিউ প্রশ্ন দেখো, প্রথমে ছাঁটাই প্রস্তাব কত প্রকার ও কী কী? 3 প্রকার। ব্যয় সংক্ষেপ সংক্রান্ত ছাঁটাই, নীতি ভিত্তিক ছাঁটাই, আর প্রতীকী ছাঁটাই, প্রতীকী প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব, এই 3 প্রকার হচ্ছে তোমাদের ছাঁটাই। মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট কত নং ধারা অনুযায়ী লেখ জারি করে? 226 নং ধারায়। রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতির নাম কি? ইমপিচমেন্ট পদ্ধতি। 61 নং ধারায় রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়। 61 নং ধারা অনুযায়ী ইমপিচমেন্ট পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান বিভাগ কয়টি ও
কী কী? 6টি। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, ওছি পরিষদ, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, আর কর্মদপ্তর বা সচিবালয়। এ হচ্ছে 6টা সংস্থা। বেলগ্রেড সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে 2 থেকে 6 সেপ্টেম্বর। ঠিক আছে। সুয়েজ সংকট কখন দেখা দিয়েছিল? 1956 সালে সুয়েজ সংকট দেখা দিয়েছিল। আর এই যে দুটো প্রশ্ন আছে তোমাদের, দ্বন্দ্বমূলক বস্তুবাদের একটি সূত্র লেখো আর মার্ক্সবাদের যে কোনো দুটি উৎস লেখো। এই দুটো প্রশ্ন তোমাদের এই সিলেবাসে আর আসবে না। ঠিক আছে। জিরো আওয়ার কি? জিরো আওয়ার হচ্ছে একটা বিচার বিভাগে দুপুর 12টা থেকে একটা, এই সময়টাকে 1 ঘন্টার সময়কে জিরো আওয়ার বলা হয়। তারপর জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে নেবে তোমরা। নাম এর পুরো কথাটি কি? নন অ্যালায়েন মুভমেন্ট। সাধারণ সভার বার্ষিক অধিবেশন বছরে কোন সময় বসে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। ঠিক আছে। ইউনিসেফ এর পুরো কথাটি কি? ইউনিসেফের পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। পরের প্রশ্ন, কোন রাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল? ন্যাটো গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ঠিক আছে। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনস। তারপর দেখো বড় প্রশ্ন রয়েছে তোমাদের। তো বড় প্রশ্ন কোনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রথম প্রশ্নটি তোমরা, প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটি দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের বড় প্রশ্ন, আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নগুলি ফলো করলে দেখবে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে তোমাদের যে 5টি প্রশ্ন লিখতে হয় তা কমন পেয়ে যাবে, আমি আশা রাখছি। তো এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রশ্নের এমসিকিউ এসকিউ সহ বড় প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলা হলো। তো এইভাবে তোমাদের সামনে আমি প্রত্যেকটা বিষয়ের অর্থাৎ বাংলা, ইতিহাস, দর্শন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান এগুলোর আমি উত্তর সহ ব্যাখ্যা বলবো এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো। তো তোমরা ভীষণ উপকৃত হবে এই ভিডিওগুলির মাধ্যমে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আলোচনাটি ভালো লাগে তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।